আজকে আমরা এখানে কি করবো দেখা যাক। এখানে সামগ্র আমরা জানা যে পড়তে শুরু করবো না আমরা পালিয়ে যাবো। আচ্ছা, একটু বলে দিই, আমার একটা বই আছে, বইটার নাম সুফি দাস কালার, বইটার নাম আছে হোয়াটসঅ্যাপ নেই। বইয়ের নাম জায়গা, লেখকের নাম আছে সুবীর দাস। ম্যাথমেটিক্সের বুক। এই ম্যাথমেটিক্সের বুকটা আমরা কভার করব এক এক করে, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ। প্রথমে কি হবে, এক নম্বর হবে থিওরি, সব সময় এক নম্বরে থিওরি থাকে। দু নম্বরে হবে প্র্যাকটিস। কিসের প্র্যাকটিস? না সুবির দাসের প্রবলেমের। এই সুবির দাসের প্রবলেম যেগুলো আছে সেগুলো ধরে ধরে প্র্যাকটিস হবে। 3 নম্বর কি হবে, তারপরে সাজেশন। সাজেশনটা হোক নাই হোক দেখার দরকার নাই, আমাদের মেন মোটিভ হচ্ছে সুবির দাস ধরে ধরে প্র্যাকটিস করা। নেক্সট আমরা তার জন্য একটু থিওরি বেসিসে চলে যাই। আচ্ছা দেখে নি আগে সুবির দাস বইয়ে কি আছে। এই হচ্ছে ব্যাপার। সুবির দাস, এটাকে 3 ভাগে ভাগ করব। এক নম্বর আমাদের কাছে আছে, আমি দেখে একটু দেখে বলছি। একটা আছে অ্যালজেব্রা, অ্যালজেব্রা, তারপর অ্যারিথমেটিক, আর একটা পার্ট আছে সেটাকে বলা হচ্ছে মেনসুরেশন। মোস্ট অফ দ্য কেস এই 3টা পার্ট থেকে কোশ্চেন করে, rather than a new part that is trigonometry. trigonometry আচ্ছা, অ্যালজেব্রা দিয়ে শুরু করব। কোনো একটা জিনিস, একটা যদি গাছ আমরা আঁকি, গাছের প্রথমে কি আছে, মূল বা শিকড়, সেই অংশ থেকে শুরু করে আস্তে আস্তে গাছটা বিল্ড আপ হবে। নেক্সট আমরা কি করবো, ডালপালা শাখা প্রশাখা সম্বন্ধ করবো। দেন এইটারও যে স্টার্ট, মূল অংশটা, সেইটা হবে আমাদের অ্যালজেব্রা। অ্যালজেব্রায় কি বলা হচ্ছে, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার কথা বলা হয়েছে। তাছাড়া আরো সংখ্যা আছে, যে সংখ্যাগুলো আমরা পড়বো, এবং এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার কথা বলা হয়েছে, যেগুলো আমরা দেখবো কাকে কি বলে এখান থেকে সিম্পল কোশ্চেন। নেক্সট, ওহো সরি সরি, কোশ্চেন চলে এলো তো। কোশ্চেনের আগে আমরা প্রথমত সুবীর দাসের মধ্যে দেখতে চাইছি বাস্তব সংখ্যা, প্রথম চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার কি হচ্ছে। ফার্স্ট চ্যাপ্টার,
ফার্স্ট চ্যাপ্টার দিয়েছে। ও নো প্রবলেম নো প্রবলেম, আমরা শুধুমাত্র প্র্যাকটিস করবো, অন্য বিষয় নেই। ফার্স্ট চ্যাপ্টার বলা হয়েছে রিয়েল নাম্বার সিস্টেম অনুযায়ী। রিয়েল নাম্বার সিস্টেম, এইটাই আমাদের ফার্স্ট চ্যাপ্টার আছে। আজকে কিছু এডি করি আর কিছু অঙ্ক করি। আচ্ছা, রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে একটা আছে সংখ্যা, এটাকে বলবো আমরা নাম্বার, ইংরেজি বলবো নাম্বার। এটাকে দুভাগে ভাগ করা যায়। দুভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা কি? প্রথম হচ্ছে রিয়েল নাম্বার, আর সেকেন্ড পার্ট হচ্ছে ইমাজিনারি নাম্বার। IMAGINARY, বানান ভুল হলে কোনো ক্ষতি নেই, অঙ্ক করলে হচ্ছে ইমাজিনারি ইমাজিনারি নাম্বার। রিয়েল আর ইমাজিনারি নাম্বারের মধ্যে পার্থক্য জিনিসটা কি? বাংলায় বলা হয়েছে রিয়েল মানে বাস্তব সংখ্যা, বাস্তব মানে যেগুলো আছে, 1 2 3 4, এটা বাস্তবে আছে। আর ইমাজিনারি মানে যেটা বাস্তবে নেই, কাল্পনিক, 2i+3, এরকম। আই সমান কি হবে? √(-1)। আচ্ছা, কোনো জিনিসের যদি স্কোয়ার করা হয়, মানে আই স্কোয়ার ইকুয়াল টু কত হয়? -1। কোনো জিনিসের স্কোয়ার করলে কি, কোনো জিনিসের স্কোয়ার করলে কি মাইনাস থাকে? মাইনাস তো থাকে না, উঠে যায়। কিন্তু এক্ষেত্রে আমাদের আই স্কোয়ার ইকুয়াল টু -1 যে এসছে, এই সংখ্যাটা আমরা কোথাও পাবো না। এটা হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার। আমাদের যেহেতু পরীক্ষায় পড়েন, তাই এই পার্টটাকে পড়ার দরকার নেই, শুধু এটা ইন্ট্রোডাক্টরি পার্ট বলে আমি বলে দিচ্ছি। আই দিয়ে যে থাকে, এই আইটাকে বলা হয় আয়োটা, IOTA। বানান দরকার নাই, শুধুমাত্র উচ্চারণ করতে পারলেই হবে। এখানে কেউ আমাদেরকে ডিসক্রিপটিভ লেভেলে জিজ্ঞাসা করবে না। ইমাজিনারি নাম্বার আয়োটা দিয়ে যুক্ত হয়েছে এই যে 2i+3। এইভাবে যে নাম্বারগুলো তৈরি হয় এদেরকে বলবো ইমাজিনারি নাম্বার। আর রিয়েল নাম্বার সাধারণত 1 2 3 4, এই সমস্ত নাম্বার যেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি, জানি যে ব্যাপারটা আছে। আচ্ছা, এরপর আমরা পড়তে যাচ্ছি কি রিয়েল নাম্বার অনুযায়ী। রিয়েল নাম্বার অনুযায়ী আমরা পড়বো। রিয়েল নাম্বারকেও দুভাগে ভাগ করা যাবে, যাবে তো? করে দেখি না, যাবে না যাবে না, তাহলে তো বুঝতে পারবো। রিয়েল নাম্বারকে একটা বলা হয় ইন্টিজার, আর একটা বলা হয় ডেসিমাল। ইন্টিজার আর ডেসিমাল। ইন্টিজার মানেই হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে যেটা পরিপূর্ণ, এটাকে বলবো ইন্টিজার। যেমন -3, -2, -1, এগুলো সব ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা, 1 2 3, এগুলো হচ্ছে নিজে নিজে পরিপূর্ণ সংখ্যা, এর কোনো ভাগ নাই। আর একটা কি হয়? ডেসিমাল বা দশমিক সংখ্যা, যার একটা পার্ট আছে, মানে আলাদা আবার ভাগ আছে। তাহলে আমাদের কি দরকার? পূর্ণ সংখ্যা দরকার। পূর্ণ সংখ্যা সম্পর্কে জানবো। আচ্ছা, তাহলে রিয়েল নাম্বারকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ডেসিমাল আর একটা ইন্টিজার। এরপরে এই যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এটাকে কভাগে ভাগ করা যাবে একটু দেখি।
ইন্টিজার বা পূর্ণ সংখ্যাকে যদি আমি ভাগ করি, একটা পাবো জোড় সংখ্যা, আর একটা পাবো বিজোড় সংখ্যা। এর ইংলিশ টার্ম ভুলে যাই সবাই। জোড় হচ্ছে ইভেন, আর বিজোড় হচ্ছে অড। বলা হয় আর কি, সাইডে এরকম নোটেশন দিয়ে যেমন ভাবে ছক হচ্ছে সেইভাবে লিখে রাখতেই হবে, পরবর্তীকালে এটা দরকার হলো। আচ্ছা, জোড় সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলো এক, সেই সংখ্যা ছাড়াও দুই দ্বারা বিভাজ্য। একটা সংখ্যা যেমন 10, 10 এক দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যাবে, আবার 10কে 10 দিয়ে ভাগ দাও সম্পূর্ণরূপে ভাগ যাবে, আবার 10কে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে সম্পূর্ণরূপে একটা অঙ্ক লেখা যাবে, অংশ নয় অঙ্ক। তাহলে যেগুলো 2 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত মানে বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, তাদেরকে জোড় সংখ্যা বলবো। আর যেগুলো 2 দ্বারা বিভাজ্য নয়, তাদেরকে আমরা কি বলবো? বিজোড় সংখ্যা। আচ্ছা, 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কত? 2, 4, 6, 8, 10। 2 দ্বারা 2 কে ভাগ করা যাবে। আচ্ছা, 2, 4, 6, 8, 10। আর এইদিকে বিজোড় সংখ্যার কেসটা কি? বিজোড় সংখ্যা যেমন 1, 3, 5, 7 এরকম করে করে যাবে। মানে এটা 2 এর গ্যাপ, 2 এর গ্যাপ করে করে আছে, প্রত্যেকটার মধ্যে 2 ঘর করে ফাঁকা আছে। 8 থেকে 2 ঘর পরে আছে 10। তাহলে 2 দ্বারা বিভাজ্য হলে 2 দিয়ে বিভাজ্য হবে যখন, তারপরে 2 ঘরে অবশ্যই আরেকবার বিভাজ্য হবে, দিয়ে 4 দ্বারা বিভাজ্য হবে। মানে 4টাও 2 দ্বারা বিভাজ্য হবে আর কি। এই হচ্ছে আমাদের জোড় এবং বিজোড়। আচ্ছা, অড আর এই দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল। এরপরে আরেকটা ব্যাপার আছে পূর্ণ সংখ্যারই। আরেকবার লিখি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি কেমন ভাবে বিভাজিত করা যাবে? দুভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে মৌলিক, মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার। আর যৌগিক সংখ্যা কি বলবো? কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার। আচ্ছা, মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। জোড় 2 দ্বারা ভাগ যাবে, বিজোড় 2 দ্বারা ভাগ যাবে না। আর মৌলিক আর যৌগিক সম্পর্কে আলোচনা করব। দেখা যাক কি জিনিস হয়। মৌলিক সংখ্যা হচ্ছে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। মৌলিক সংখ্যা বলছে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। উদাহরণ দিয়ে বুঝতে পারি। 13, 13কে 1 দিয়ে ভাগ দিয়ে 13 হবে, সম্পূর্ণ একটা বিভাজিত হয়ে যাচ্ছে। আবার 13কে 13 দিয়ে ভাগ দিয়ে কি হবে? সম্পূর্ণরূপে বিভাজিত হয়ে 1 হয়ে যাচ্ছে। কিন্তু 13কে কি 1 থেকে 13 এর মধ্যে আর অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করলে এরকম সম্পূর্ণরূপে বিভাজিত হবে না। তার মানে 13 হবে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যার কেসটা কি? 1 এবং সেই সংখ্যাটা ছাড়া অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য। যেমন 12, 12কে 1 দিয়ে ভাগ করি 12, 12কে 12 দিয়ে ভাগ করি তাহলে একটা অ্যান্সার আসবে, সম্পূর্ণরূপে অ্যান্সারটা আসবে। আবার 12কে 3 দিয়ে ভাগ করলেও একটা সম্পূর্ণরূপে অ্যান্সার আসবে, 12কে 6 দিয়ে ভাগ করলেও একটা সম্পূর্ণরূপে অ্যান্সার আসবে।
এই যে আলাদা এক এবং সেই সংখ্যা ছাড়াও যে অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে পারছি, এই যে 3 দিয়ে 6 দিয়ে 1 আর 12 ছাড়াও 12 কে অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে, এদেরকেই বলবো আমরা যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক আর যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য কি বোঝা গেল? তাহলে জোড় বিজোড় মৌলিক যৌগিক, চারটা কেস ক্লিয়ার। তারপরে আমরা যাবো নেক্সট কেসে। আচ্ছা, মৌলিক সংখ্যা সব থেকে ছোট হচ্ছে 2, আরে কালার, সব থেকে ছোট হচ্ছে 2। মৌলিক সংখ্যা তো 1 আর 2 দ্বারা ভাগ যাবে, অন্য কিছু দ্বারা ভাগ যাবে না। 3 2 3 5 7 11 13 17 19 23, এটা কি সব মৌলিক সংখ্যার আন্ডারে। আর যৌগিক সংখ্যার আন্ডারে কত থেকে স্টার্ট হবে? 4 থেকে, কারণ 4 কে 1 এবং 4 ছাড়া 2 দ্বারা ভাগ করা যায়। 6 8 9 10, 9 কে যাবে ভাগ যাবে তো 3 দিয়ে ভাগ যাবে, সুন্দর 3 দিয়ে ভাগ করা যাবে। 3 3 কে নয় 10, তারপর কত 12 14 15, 3 5 15, 3 দিয়ে ভাগ করা যাবে 15, 5 দিয়েও যাবে 15 16 18 20 21, 21 কে যাবে 3 7 21। এইভাবে আমরা লিখতে পারবো মৌলিক আর যৌগিক সংখ্যার মধ্যে ডিফারেন্স। আচ্ছা, আরেকটা পেজ নিন, পেজটা বড় হয়ে গেছে। আচ্ছা, একটু বলে দিই, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এটাকেই ইংলিশে বলে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের কেস কি 1 2 3 4 5 এরকম করে করে চলবে। ন্যাচারাল নাম্বার অসীম পর্যন্ত চলেই যাবে, কিন্তু এদের আগে যদি আমি একটা জিরো বস করি, 0 1 2 3 4 5, এগুলোকে বলা হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, সেটা আমরা তো পার্টিশন করে করে দেখেছি, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এরপর আমরা কি পার্টিশন করে দেখবো? ডেসিমেল। ডেসিমেল নাম্বার আমরা পার্টিশন করে দেখবো। 1 মিনিট একটু রেস্ট দিতে হবে। ডেসিমেলকে আমরা ভাগ করব, দুভাগে ভাগ করব। একটা হচ্ছে রেশনাল, আর একটা হচ্ছে ইররেশনাল। রেশনাল বা রেশিও থেকে এসছে অনেকটা কথাটা, মনে হচ্ছে না? কেসটা কি, যখন 2/3 আকারে লিখবো বা 4/7 আকারে লিখবো, এইরকম ভাবে লিখবো, কাকে? রেশনাল। আর যদি √2 লিখি, এটাই ইররেশনাল। রুট থেকে এটাও ইররেশনাল, পায়ের মান এটাও ইররেশনাল। কিন্তু রেশনালের মধ্যে কি থাকবে? 22/7। পায়ের মান কি 22/7? না, পায়ের মান অন্য, পায়ের মান 3 পয়েন্ট সামথিং এরকম চলেই যাবে। কিন্তু 22/7, 7 দিয়ে ভাগ করো 22 কে, দেখো একটা জায়গায় এটা মানে রিপিট করবে, সংখ্যাকে রিপিট করবে। 3 পয়েন্ট একটা জায়গায় দেখো রিপিট করবে সংখ্যা, মানে অ্যাপ্রক্সিমেট করে 22/7 লেখা হয় রেশনালে, বাট পায়ের মান কিন্তু অনেক বেশি। যেমন 5/4, এটা কি হবে? এটা রেশনাল না ইররেশনাল হবে? দেখা যায় 4/5, 5 4 একে 4, হাতে দেখো ভাজিত 1, এই 10.10, 4 2 8, 2 শেষ, 0 4 5 20, তার মানে 1.25 এসছে। এটা একটা সংখ্যা এসছে। তাহলে এটা কি p/q আকারে লেখা যাচ্ছে, যেগুলো সেগুলোকেই বলা হচ্ছে রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা আছে,
তাই তো? 1.25 এগুলো রেশনাল নাম্বার আন্ডার, এইটুকু জেনে নিয়ে যায়। আর বেশি এখানে কোনটা কি নাম্বার, কোনটা কি সংখ্যা, এত কিছু জেনে কোনো লাভ নেই। আমার জোড় বিজোড় মৌলিক যৌগিক হয়ে গেল, বাস। এরপরে একটা সূত্র আছে, নেক্সট পেজে যায়। সূত্রটা মানে কেমন, এক নম্বর হতে পারে না দুটি সংখ্যা যোগফল দেওয়া আছে, আর কি সেই সংখ্যাগুলোর বিয়োগফলও দেওয়া আছে, ফল দেওয়া আছে। আমরা কি করতে পারি, সেখান থেকে বৃহত্তম সংখ্যা সমান কত এবং ক্ষুদ্রতম সংখ্যাটা কত সেটা আমরা দেখতে পাবো। বৃহত্তম সংখ্যা যখন দেখবো তখন কি করব, ধরি যোগফল x দেওয়া আছে, বিয়োগফল y দেওয়া আছে, তখন কি করব, যোগফল যুক্ত বিয়োগফল ভাজিত 2, বৃহত্তম সংখ্যার নিয়ম। আর ক্ষুদ্রতম সংখ্যার নিয়ম যোগফল বিযুক্ত বিয়োগফল ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমাদের ব্যাপার। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট সূত্র, আর কি অঙ্ক করবো, এই সূত্রের অঙ্ক আমরা করবো। একটা উদাহরণ দিই তাহলে বুঝে যাবে। দুটি সংখ্যার যোগফল 18, সরি ছোট লিখে দিই 8, আর বিয়োগফল 3, বৃহত্তম সংখ্যা সরি এটা 4 4 4, তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে, 8 প্লাস 4 বাই 2, 12 বাই 2। ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, 8 মাইনাস 4 বাই 2, 2। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বেরিয়ে গেছে। আচ্ছা, আর দুটি সংখ্যার কি কি দেওয়া ছিল, এইখানে দেখাচ্ছি। দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া ছিল। এবার যদি দুটি সংখ্যার গুণফল আর ভাগফল দিয়ে দেয় তখন কি হবে, তখনও আমি আছি তো। এক নম্বর দুটি সংখ্যার গুণফল সমান a, 2 নম্বর দুটি সংখ্যার ভাগফল সমান দেওয়া থাকবে। তাহলে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা কত। বৃহত্তম সংখ্যার ব্যাপারটা কি আছে, রুট আন্ডার গুণফল গুণিত ভাগফল। ক্ষুদ্রতম সংখ্যা রুট আন্ডার গুণফল ভাজিত ভাগফল। ভেরি ইজি সিম্পল কোশ্চেন, যার অ্যান্সার এইরকম ভাবে আমরা দেবো। আরো টুকটাক জিনিস আছে যেটা আমরা দেখে নিই। আচ্ছা, এতদূর পর্যন্ত হলো সংখ্যা সম্পর্কিত এই সমস্ত তথ্য আর সূত্র আমরা পেয়েছি। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকে যাব, যেটার নাম ইউনিট ডিজিট। একটু হেডলাইনটা দিয়ে দিই অন্য কালারে। ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট ইউনিট ডিজিটও বলবো। দেখছি কোশ্চেনে কি আছে দেখছি, সেই অনুযায়ী দেখবো। ইউনিট ডিজিট একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক। আচ্ছা, ইউনিট ডিজিট বার করার নিয়ম কি আছে,
দেখ, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4, 5, 6, 7, 8 আর 9 এর মধ্যেই হতে পারে। কারণ 9826 এর একক স্থানীয় অঙ্ক কি হবে? এককের ঘরে যে অঙ্কটা থাকবে সেটা আছে আমাদের 6। তাহলে 0 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা আমাদের একক স্থানীয় অঙ্ক হতে পারে। এর বাইরে তো আর কোনো সংখ্যা নাই যে একক স্থানীয় অঙ্ক হবে। তাহলে আমাদেরকে যদি বলে 25 প্লাস 27 এর একক স্থানীয় অঙ্ক কত? একক স্থানীয় অঙ্ক কি ইউনিট ডিজিট এরকম ভাবেই বলছি আমি, ইউডি। একক স্থানীয় অঙ্ক কত হবে? আমার একক স্থানে আছে কে 5, এর একক স্থানে আছে কত 7, যোগ কর 12, 12 আবার একক স্থানে কি আছে 2, তাহলে ইউনিট ডিজিট আমাদের কত হবে 2। ঠিক আছে, এইভাবে আমরা একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে পারবো। আর একটা আছে 21, 27, 26, 23, 11 এর একক স্থানীয় অঙ্ক ইউনিট ডিজিট কত হবে? যদি আমরা দেখি, আমাদেরকে কোনো সংখ্যা দেখতে হবে না, আমরা শুধু একক স্থানীয় অঙ্কই দেখবো। একের সঙ্গে এর একক স্থানীয় অঙ্ক 7 গুণ করবো, কত হবে 7। এর সাথে আবার এর একক স্থানীয় অঙ্ক গুণ করবো 6, 6 সাথে 42, 42 এর আবার একক স্থানীয় অঙ্ক 2, এই 2 এর সাথে এই 3 গুণ করবো, কত হবে 6, এই 6 এর সাথে আবার 1 গুণ করবো, কত হবে 6। তাহলে একক স্থানীয় অঙ্ক কত হয়ে দাঁড়াবে 6। সবার লাস্টে গুণ করে দেখবি যে সংখ্যাটা বেরোবে, এইগুলো গুণ করলে যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যা লাস্টের অঙ্কটা কত হবে 6। ওটাই যে এই যে এইভাবে যোগ করছি বা এইভাবে গুণ করছি, গুণ করলে লাস্ট কত নাম্বার আমরা পাবো, মানে লাস্টের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কত হবে, ওটা হবে আমাদের 6। এইভাবেই হবে। ঠিক আছে, একক স্থানীয় অঙ্কের গুণ আর যোগ শিখে গেছি, এক্সট্রা বেশি কিছু শিখে লাভ নাই তো, যেটা পরীক্ষায় পড়ছে সেগুলো শিখলেই হবে। আচ্ছা, একক স্থানীয় অঙ্ক পাওয়ার নাম্বার, পাওয়ারের ইউনিট ডিজিট, পাওয়ারের ইউনিট। আচ্ছা, আমরা একটু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিই। 0 থেকে 9 পর্যন্ত আমরা জেনে এসেছি, এর মধ্যেই যে কোনো একটা সংখ্যা হবে। আচ্ছা, যদি লাস্টে 0, 1, 5 বা 6 থাকে, লাস্টে কোন একটা সংখ্যা, যেমন 216 টু দি পাওয়ার 10 এরকম যদি থাকে, এই যে লাস্টে কত আছে 6, বা 315 টু দি পাওয়ার 88, লাস্টে কত আছে 5, সেই রকম 0, ওই রকম লাস্টে 0, 1, 5, 6 এইরকম যদি সংখ্যা থাকে, তাহলে এই পাওয়ারে কি আছে আমার দেখার দরকারই নাই। 216 টু দি পাওয়ার 15 করে দেখো, 10 করে দেখো, পাওয়ারে কি আছে দেখার দরকার নাই। ইউনিট ডিজিট এই সংখ্যাগুলোই হবে, এই সংখ্যায় ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, যেমন বলে দিল 120 টু দি পাওয়ার 25, তাহলে 120 টু দি পাওয়ার 25 করতে হবে, দিয়ে একটা অ্যান্সার বেরাবে। এই অ্যান্সারের লাস্টে এই অঙ্কটা কত আছে সেইটা আমাকে বলতে হবে, আমার কিছু দেখার দরকার নেই। আমি লাস্ট দেখবো কি একক স্থানীয় অঙ্ক কত 0 আছে। এখানে আমরা কি বলেছি 0, 1, 5, 6 এরকম জায়গায় 0, 1, 5, 6 থাকলে উপরটা আমি দেখতেই যাবো, এইখান থেকে বলে দেবো ইউনিট ডিজিট 0 হবে, বাস খেল খতম। 0, 1, 5, 6 এর কেস হলো। এরপরে আমরা 4 কে নিয়ে পড়বো। 4 এর পাওয়ারে অড যদি থাকে আর 4 এর পাওয়ারে যদি ইভেন থাকে, 4 এর পাওয়ারে যদি ইভেন থাকে, মানে ধরো 4 এর পাওয়ারে 2 আছে, 16, লাস্ট কত আছে ইউনিট ডিজিট 6। 4 এর পাওয়ারে যদি 4 এর পাওয়ারে যদি 3 থাকে 64, লাস্ট ডিজিট কত আছে 4, তাহলে
4 পাওয়ারে যদি অড নাম্বার বা বিজোড় সংখ্যা থাকে তখন আমরা ইউনিট ডিজিট 4 লিখবো। 4 পাওয়ারে ইভেন বা জোড় থাকলে ইউনিট ডিজিট হবে 6। এটাই হচ্ছে ইউনিট ডিজিট। ওকে, 4 কেস খতম। এরপরে আমরা একটু 9 এর দিকে এগোবো। 9 এর অড এন্ড 9 এর ইভেন। 9 এর পাওয়ারে যদি জোড় সংখ্যা কি হবে 1, যেমন 9 স্কয়ার 81, লাস্টে 1। 9 টু দি পাওয়ার 4 করো, একটা অ্যান্সার বেরোবে, লাস্টে 1 থাকবে। আর অড 9 টু দি পাওয়ার 1 সমান 9, 9 এর কিউব 9। তাহলে অড নাম্বারের 9, ইভেন নাম্বারে 1। ঠিক আছে, এইখানে দেখ না, অড নাম্বারে যেটা দিচ্ছি 4 দিচ্ছি তো 4 হয়ে যাচ্ছে, 9 দিচ্ছি তো 9 আছে। কিন্তু ইভেন নাম্বারে আমাদের কি হচ্ছে, শুধু এটি মনে রাখতে হচ্ছে 4 এর ইভেন পাওয়ারে 6 বা 9 এর যদি ইভেন পাওয়ার হয় তখন 1 হবে, বাস এইটুকুই। আর যদি না মনে রাখা যায় তখন স্কয়ার করে দেখবো। 4 এর ইভেন মানে কি, জোড় 2 স্কয়ার করে দাও, কত হবে 16। লাস্ট ইউনিট ডিজিট কত 6, তার মানে জোড় সংখ্যার পাওয়ার সবসময় 6ই থাকবে। অড 3, 3 করে দেখো না, লাস্টে কত আছে 64, 64। এই 4টাই হয়ে যাবে তাহলে ইউনিট ডিজিট। এরকম করে আমরা একটু মনে রাখার চেষ্টা করব, তাহলে কত কত হচ্ছে আমরা দেখি, তারপরে যাবো আগের দিকে। আমাদের হয়েছে 0, 1, 5, 6। এর একটা পার্ট যেমনকে তেমনই রয়ে যাবে ইউনিট ডিজিট। আরেকটা কি আছে, 4 আছে আর 9 আছে, এটা আমাদের ইউনিট ডিজিট হিসেবে আমরা পড়েছি। অর হলে কি হবে, ইভেন হলে কি হবে। এরপর 2, 3, 7, 8 এইগুলো আমরা দেখব। 2, 3, 7, 8 এর অঙ্ক এখনই হবে। 2, 3, 7, 8 এর পাওয়ারটাকে দেখব। যদি আমরা দেখি 22 টু দি পাওয়ার 26, 2 দেখতে পেয়েছি, তখন এর পাওয়ারটাকে দেখবো। পাওয়ারটা কত আছে 26। এই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে দেখি কত হয়। 4 ছক 24, 2। এইটা হচ্ছে কি, ভাগশেষ। আমাদেরকে ভাগশেষ নিয়ে কাজ। এই যে ভাগশেষ আছে না, ইউনিট ডিজিট কত আছে আমাদের 2, 22 মানে 22 এর থেকে আমরা 2 নিচ্ছি, এর পাওয়ারে আমরা ভাগশেষ রাখবো। ইউনিট ডিজিটের পাওয়ারে কি রাখবো, তাহলে ভাগশেষটা রাখবো। কত হবে 4। এটাই হবে এদের ইউনিট ডিজিট। কিভাবে করব, কোনো একটা সংখ্যার নাম আরেকবার বলে দিই। এটা 22 টু দি পাওয়ার 26টাই, 22 টু দি পাওয়ার 26 যদি এরকম দিয়ে থাকে, লাস্টে আমরা দেখছি 2, এখানে যদি 23 থাকতো তাহলে আমরা দেখতাম 3 তো এখানে 3 আছে, এদের রুলসটাই পড়ছি 2, 3 যাই থাক। এক্ষেত্রে কি হবে, আমরা এই ইউনিট ডিজিটটাকে নিচ্ছি, তার পাওয়ারে মানে ইউনিট ডিজিট যদি বার করতে হয় তখন পাওয়ারে কত আছে 2, 2 এর পাওয়ারে বা 3 এর পাওয়ারে এই ভাগ শেষ করে যে পাওয়ারটা দেওয়া আছে সেই পাওয়ারটাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ, ভালো করে মনে রাখো ভাগশেষ দেখতে হবে। ভাগশেষ যেটা হবে, ভাগশেষ পেয়েছি 2, সেইটাকে এই পাওয়ারে লিখতে হবে। 9 হবে তার একক স্থানীয় অঙ্ক। এর জন্যই পরীক্ষায় এই কোশ্চেন গুলো দেয়, যাতে ছেলেটা খুব ভালোভাবে ফুটে যায়। আচ্ছা, সব শেখা হয়ে গেল, এরপরে অঙ্কে যাই। অনেক কিছু আমরা করে এসেছি আজকে। প্রথমে সুবীর দাস ধরেছি, যখন সুবীর দাসের প্র্যাকটিস সেট করবো। আচ্ছা আমি বলে দিই, যেগুলো সলভ প্রবলেম আছে, এক মিনিট আগের পেজটা থেকে একটা জিনিস বলে দিই। যেগুলো সলভ আছে,
সলভ করা আছে, তার মধ্যে 1 থেকে মোটামুটি 24, যদি এক্সট্রা অঙ্ক থাকে 25। আমার একটু পূর্ণ বই, তাই আমার এখানে 24 পর্যন্ত আছে। আমি বলে দিচ্ছি 24 মানে কোন অঙ্কটা, 1 থেকে 24 পর্যন্ত সলভ করা যেগুলো আছে এগুলো করে যথেষ্ট। বাকি আর অসমতা সম্পর্কিত নিয়মের দিকে এগোতে হবে না, অত বেশি দরকার না। মানে এইটা কি, এটা হচ্ছে লাস্ট পার্ট। লাস্ট পার্টে লাস্ট অঙ্ক, তোমাদের বইয়ের নাম্বার চেঞ্জ থাকতেই পারে, অন্য অন্য অঙ্ক থাকতে পারে, অন্য সংখ্যায় থাকতে পারে, প্রশ্ন নম্বর অন্য হতে পারে। একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, এইটুকু বাস। এইটুকু করলে সুন্দর পরীক্ষায় পাস করা যাবে, সুন্দর হবে। একটা কোশ্চেন রাখা হবে। এরপরে আমরা কোশ্চেন শুরু বলছে, প্রথম 4টি মৌলিক সংখ্যার সমষ্টি কত? আমি তো ভুলে গেছি। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলবো? যেই সংখ্যা 1 এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা তাকে ভাগ করা যাচ্ছে না, তাই তো? এটাকে মৌলিক সংখ্যা বলবো। আচ্ছা, আমরা মৌলিক সংখ্যা দেখেছিলাম কত? 2, 5, 7। 2 একটা মৌলিক সংখ্যা, 2 থেকে তো স্টার্ট হচ্ছে মৌলিক সংখ্যা। একের দাগের কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা একের দাগের কোশ্চেনটা এখানে করে। প্রথম 4টি মৌলিক সংখ্যা, 2 হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা। এক মিনিট। আচ্ছা, 2 হয়েছে প্রথম মৌলিক সংখ্যা। এরপর কি আছে? 3, তারপরে আছে 5, তারপরে আছে 7। সমষ্টি করেছে 2 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7। 3 দিয়ে 5, 5 5 10, 10 7 17। সিম্পল ভাবে যোগ করব, আর এরকম ভাবে ঠিক চিহ্ন দিয়ে টুক করে পালিয়েছে পরীক্ষা থেকে। অ্যাকচুয়ালি পরীক্ষার সময় কি করতে হয়, আমাদেরকে এইভাবে গোল দাগ দিতে হয়। এইভাবে ওএমআর শিট বলে, সেই ওএমআর শিটে এইভাবে গোল দাগ দিতে হয়, দিয়ে ফিল আপ করতে হয় ঠিকভাবে। ওকে, আমরা জাস্ট এখানে একটু শিখে নিই, দিয়ে ওএমআর শিট ফিল আপ করা নিজে থেকে একটু প্র্যাকটিস করবো, বাস হয়ে যাবে। টেনশন ফ্রি, সবসময় টেনশন ফ্রি রাখতে হবে নিজেকে আছে। নেক্সট 2 নম্বর। কি হচ্ছে? 2 নম্বর কি বলেছে? 60 ও 75 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে আমাদের মৌলিক সংখ্যা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে না? আচ্ছা, 60 থেকে 75 এর মধ্যে, 60 তো যৌগিক সংখ্যা, 30 দিয়ে ভাগ করা যাবে। 1 আর 60 ছাড়া 30 দিয়ে ভাগ করা যাবে। 61 হবে একটা মৌলিক, 67 হবে মৌলিক, 71, 73। এরপর তো 75 হচ্ছে না? যোগ করি 61, 67, 71, 73 যোগ করব। 3 একে 4, 7 4 11, একে 12, 2 হাতে রইল 1। তাহলে 7 আর 1 8, 8 আর 7 যুক্ত 6 12, কত হচ্ছে? 27। তাহলে 272 কোথাও যদি অ্যান্সার থাকে তাহলে টিক মার্ক দেবো আর বেরিয়ে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা, এটা তো হলো আমাদের মাইনাস করে ছোট করে লিখতে হবে।
আমরা যোগ করে করে দেবো, বেশি আমরা বড় হতে যাওয়া। 61, 67, 71, 73। বলেছি কি সংখ্যাগুলির সমষ্টি, সংখ্যাগুলির সমষ্টি কত, এটাই তো আমাদেরকে চেয়েছে, আমরা তো এটাই উত্তর দেবো না। 272 যোগ করুন, 272 অ্যান্সার এসে আমরা দিয়ে দেবো। নেক্সট কোশ্চেন, অঙ্ক নম্বর 3। এর অ্যান্সারটা লিখে দিই 272, 272। 3 নম্বরে বলেছে 4 অঙ্কের বৃহত্তম এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য। 4 অঙ্কের বৃহত্তম 1, 2, 3, 4, 4টা নয়। 3 অঙ্কের ক্ষুদ্রতম 1 এর গায়ে 2টা শূন্য। আচ্ছা 3 অঙ্কের ক্ষুদ্রতম এটা 100 নিচে কত আছে? 93। এটা তো 2 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তার মানে কত? এটা ঠিক আছে আমার 9, 9, 8, 9, 9899 আছে, 9899। হুম, তাহলে 1, 2, 3 তিনটা অঙ্ক হয়েছে। নেক্সট এটা কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? মৌলিক সংখ্যা মানে কি? 1 এবং মানে বলে দিচ্ছি আমি, 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, এদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা। 4 দাগ 187, 273, 6, 8, 3, 91। এত আমরা লাস্ট 12 পর্যন্ত দেখব, একটা সংখ্যাকে 12 পর্যন্ত দেখব, যদি 12 পর্যন্ত সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটা ভাগ করা যাবে, নচেৎ তুমি যদি 1000 পর্যন্ত ভাগ করে যাও মিলবে না। 12 পর্যন্ত যদি মিলে যায় ভাগ পাস। কত পর্যন্ত? 12 পর্যন্ত। আমরা তো 68, 55, 56 এত ভাগ করে দেখার আমাদের দরকারই নেই। 12 পর্যন্ত দেখবো, দিয়ে ছেড়ে দেবো। 683 এই সংখ্যাটা আমার মনে হচ্ছে, এটাও তো তোমাদের মনে হতে পারে। 7 গুণিত 13, 7 দিয়ে যাচ্ছে 91, 273, এটাকেও ভাগ করা যাবে। 187 এটাও বিভাজ্য। তাহলে আমার পড়ে কি রইল? 683। এটা তো 1 আর 683 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, এই জন্যই আমাদের এই অঙ্কটা উত্তর এটাই হবে 683। 273, একে তো 3 দিয়ে ভাগ করে দেবো, দেখেই তো বুঝতে পারছি 3 দিয়ে যদি ভাগ করি কি হবে, 3 9 27, 3 3। আবার কি এটাকে 11 দিয়ে ভাগ করে দেখো না, 11 একে 11, 11 7 77, 187 ডিভাইডেড বাই 11, 11 একে 11, 77, 11 7 11 77। এই অঙ্কগুলো করতে করতে দেখেই অ্যান্সার মনে পড়ে যাবে। সব তো 1 আর ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ হয়ে যায়। আর 683 পর্যন্ত দেখো তো, 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলোকে দেখো 683 দ্বারা ভাগ করে, এরকম করবে 683 ডিভাইডেড বাই 1 বাদ দিয়ে 2 থেকে শুরু করো, 3 4 5 6 দিয়ে এরকম 12 পর্যন্ত করে দেখো, 13 পর্যন্ত করে দেখো। যদি ভাগশেষ সম্পূর্ণভাবে কেটে যায়, দশমিক না যায়, তাহলে এটা কি হবে আমাদের যৌগিক হবে। যদি না কাটে তাহলে আমাদের মৌলিক হবে। আমি দেখেছি 683 একটা মৌলিক সংখ্যা। আচ্ছা নেক্সট অঙ্ক। আচ্ছা কালার চেঞ্জ, কালার চেঞ্জ। নিচের কোনগুলো পরস্পর মৌলিক ও প্রাইম,
প্রাইম নাম্বার কাকে বলবো? যাদের গসাগু সর্বদা এক। প্রাইম নাম্বার তাদেরকে বলবো যাদের গসাগু এক। যেমন 12 আর 13 এদেরকে যদি করি, এদের গসাগু সর্বদা এক হবে। 5, 6 এদের গসাগু সর্বদা এক হয়ে যাবে HCF। তাহলে এইগুলো কি হবে? এক একটা সহমৌলিক বা পরস্পর মৌলিক বা কো-প্রাইম নাম্বার। আচ্ছা, কো-প্রাইম নাম্বার এটা বুঝতে পারলাম। তাহলে এদের আর এদের মধ্যে 37, অপশন সি চেক করি। 37 গুণিত 5 7 3 3 5 7 3 8 5, সরি তো বেশি হয়ে গেল। এতগুলো আবার হয় নাকি আমার দ্বারা? 37 ইন্টু 5 করছি, তাও ভুল করছি। 5 7 3 5 3 15 3 18 185। ঠিক আছে, তাহলে এটা কি? 37 দ্বারা বিভাজিত হয়ে যাচ্ছে। HCF এর কোনোদিন এক হবে না, বেশি হবে। এই তো 37 আর 185 একে 37 হয়ে যাবে। তো HCF 37 করে 37 থেকে 37 বাজে 185। তাহলে HCF কি হলো? HCF মানে কি? দুটাকেই যাতে একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেম সংখ্যাটা দ্বারা। তাহলে 37 দ্বারা হয়ে যাচ্ছে, তার মানে এটা পরস্পর মৌলিক নয়। 41 ইন্টু 7 দেখি, 7 থেকে 7 4 7 28 287 হবে না। 187 এর আগেরটাই দেখলাম, 187 আর 11 11 গুণিত 17। তাহলে এটাও হচ্ছে না। বাকি আছে কত? 101 আর 37। তাহলে বাকি যে অপশনটা আছে এই অপশনটা আমাদের কি হবে? পরস্পর মৌলিক সংখ্যা। মানে এদেরকে যদি আমরা গসাগু করি, শুধুমাত্র এক দ্বারা উভয় পক্ষকে ভাগ হবে, বাকি আর কোনো কমন নাম্বার নাই যেটা দ্বারা দুটাকে ভাগ করা যায়। তাহলে অ্যান্সার কত হবে? এ 101 আর 37 পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা, একটু মুছে দিই কারণ 6 অঙ্কটা করতে হবে। ছয়টাই কি বলেছে? ছয়টাই বলেছে 15015 এর মৌলিক উৎপাদক। 15015 মৌলিক উৎপাদক মানে ভাঙতে থাকো। মৌলিক উৎপাদক মানে ভাঙতে থাকো। সর্বনিম্ন আমি 3 দিয়ে ভাঙবো। ওয়েট এ মিনিট। ঠিক আছে, 3 দিয়ে গেল, যত 5 দিয়ে ভাগ করা যাবে। 1 0 0 1। আচ্ছা, একে আর কত দিয়ে ভাগ করা যাবে? 7 দিয়ে ভাগ করা যাবে। 1 4 3। 7 দিয়ে ভাগ করার পর আমরা একে কত দিয়ে ভাগ করতে হবে? 11। 11 কে 11, 12 13 14 33 11 3 33। তাহলে এর উৎপাদক কি আছে? 3 5 7 11 13। এগুলো কি মৌলিক উৎপাদক? 3 5 7 11 13, এটা হচ্ছে আমাদের মৌলিক উৎপাদক হয়ে যাবে। 6 পর্যন্ত অঙ্ক ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পেজে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? বাহ,
ভালো কোশ্চেন। 823, 843, 221, 143 এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? কোনটা হবে? এটা কি হোম টাস্ক দেবো? আচ্ছা, এটা হোম টাস্ক থাক, করতে মনে হলে করবে, না করতে মনে হলে দরকার নেই। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ছেড়ে দিয়ে চলে আসবো পরীক্ষার খাতা, আমি করাবো। এত ইম্পর্টেন্ট অঙ্ক আমার দ্বারা হবে না, আমি সোজাসুজি অঙ্ক করাই। 301 এবং 320 মধ্যে মৌলিক সংখ্যা কত? বাহ, দারুণ কোশ্চেন। এর মতো কোশ্চেন পৃথিবী এখনো তৈরি হয়নি। 301 থেকে 320 মধ্যে মৌলিক সংখ্যা 40। 307 একটা মৌলিক সংখ্যা, 313 একটা মৌলিক সংখ্যা, 317 একটা মৌলিক সংখ্যা, 319 একটা মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 20 মধ্যে হলো? তাহলে কটা আছে? 1, 2, 3, 4, চারটাই তো আছে। আমার বেশি জানার দরকার কি? আচ্ছা, 9 দাগের অঙ্কটা দেখে নিই। কালার চেঞ্জ এ বি সি এক্স ওয়াই জেড বলছে 26টি স্বাভাবিক সংখ্যা হলে, আমার এই অঙ্কের এই লাইনটা পড়ার দরকার না। কি আছে? এক্স মাইনাস এ আছে, এক্স মাইনাস বি আছে, গুণিত আকারে আছে তো, গুণিত আকারে এরকম করে আছে। লাস্টে কি বলেছে? এক্স মাইনাস ওয়াই আর কি এক্স মাইনাস জেড। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই আগের যে অর্ডার করে আছে তো, মানে কি এর আগের সংখ্যাটা কি হবে? এক্স মাইনাস এক্স, প্রমাণ দেই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, মানে কি এ এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এক্স মাইনাস ডি এক্স মাইনাস ই এফ জি এইচ এরকম করে করে এক্স মাইনাস এক্স একটা টার্ম থাকবে, এক্স মাইনাস ওয়াই থাকবে, এক্স মাইনাস জেড থাকবে, তার আগে এক্স মাইনাস ডব্লিউ থাকবে, ডব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে? এক্স মাইনাস ডব্লিউ থাকবে। এই যে এক্স মাইনাস এক্স একটা গুণ হলো। আচ্ছা, 10 বিযুক্ত 10 সমান কত? 0। 5 বিযুক্ত 5 সমান কত? 0। 0 গুণিত 5 সমান কত হচ্ছে? গুণ করবো, আমার 0 বেরোবে। এটা মানে কত? এর মানটাই হবে 0। এই 0 দিয়ে যা আমি গুণ করব সমস্ত কিছু আমি পাবো কত? অ্যান্সার হবে 0। কি বলেছে? মান কত হবে? 0। বেশি ভাবার দরকার নেই, সাধারণ জিনিস করতে করতে প্র্যাকটিস করতে করতে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট বলছে 10 থেকে 50 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মান পরিবর্তন হয় না। আচ্ছা, এত জটিল অঙ্ক। আমরা একটা সংখ্যা জানি 11, এটা এককের স্থান, এটা দশকের স্থান। এই একটাকে যদি এইখানে রাখি আর এই একটাকে যদি এইখানে রাখি, এর কোনো স্থানের যদি পরিবর্তন করি, মানের কি পরিবর্তন হবে? এই একটাকে এখানে রাখলে 1, আবার এই একটাকে ঘুরিয়ে এখানে রাখলে 1, তাই তো? 11। এর স্থান পরিবর্তন হচ্ছে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন 22, এই দুইটাকে হেতায় রাখবো, এই দুইটাকে হেতায় রাখবো, 2 2 22। স্থান পরিবর্তন হয়েছে, মানের তো কোনো পরিবর্তন হয়নি, মান তো একই আছে, তাই তো? তাহলে আমাদেরকে বলেছে স্থান পরিবর্তন করলেও, কোশ্চেনটা আরেকবার বলি, 10 থেকে 50 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যা, যে মৌলিক সংখ্যা, তাহলে এইটা মৌলিক না এটা মৌলিক? 11 অবশ্যই মৌলিক সংখ্যা, 22 তো আবার 11 দ্বারা ভাগ যাচ্ছে রে বাবা, 2 দিয়েও ভাগ যাচ্ছে, 11টা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 11 কি বলেছে? তার বর্গ কত? মানে 11 বর্গ স্কোয়ার, 11 গুণিত 11 গুণ করে দেখো 121 হবে। সাধারণ অঙ্ক, খুব জটিল কোনো বিষয় না, এইভাবেই অঙ্ক করতে হবে, ঠিক আছে? আরো সোজা যদি করো আরো ভালো, এই দেখে দেখে অঙ্ক হবে এইসব অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এরপরে এসছে আমাদের সেই সব অঙ্কগুলো যেগুলো আমরা দেখলাম একটা সূত্রের মাধ্যমে। দেখো, যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, আমাদের কি হচ্ছে বড় সংখ্যা,
বড় সংখ্যা। বড় সংখ্যা কি হবে? আচ্ছা, যোগফল যুক্ত বিয়োগফল ডিভাইডেড বাই 2, এটা মানে বড় সংখ্যা আমরা পড়ে এসেছি। ছোট বার করবো, এটা ছোট বার করবো। তাহলে 8 4 ডিভাইডেড বাই 2, 2 দুগুণে 4, 2 4 8, 24 হচ্ছে বৃহত্তম সংখ্যা, বড় সংখ্যা। ছোট সংখ্যাটা একটু দেখবো। ছোট সংখ্যা সমান 30 মাইনাস 18 ডিভাইডেড বাই 2, এটাই হবে আমাদের ছোট সংখ্যা। আচ্ছা, আর 12 দাগের কোশ্চেনটাই বলেছে তো দুটি সংখ্যার যোগফল 64 বিয়োগফল 36, ছোট সংখ্যাটা কত? তাহলে ছোট সংখ্যা এখানে বার করি। ছোট সংখ্যা কত হবে রে বাবা? 64 মাইনাস 36 ডিভাইড বাই 2, এর মানে কত হচ্ছে? 6 6 12 13 14 8, 3 একে 4 2 এ 6, 28 বাই 2 14 40 আছে অপশন। আমি বললাম কিছু। ছোট সংখ্যাই বলেছি, ছোট সংখ্যা বার করেছি, ঠিকই আছে। নেক্সট, ছোট সংখ্যা বেরাচ্ছে এইভাবে। এই দুটি সংখ্যার যোগফল 18 বিয়োগফল 12, সংখ্যা দুটির গুণফল কত? বা সূত্র জানেন গুণফল বার করার। আচ্ছা, বড় সংখ্যা কত হবে? 18 প্লাস 12 ডিভাইডেড বাই 2, 18 10 28 29, 30 বাই 2। আর ছোট সংখ্যা কত হবে? 18 6 12 বাই 2। স্টেপ জাম্প আর কি। আচ্ছা, স্টেপ জাম্প করলে আবার বাচ্চা ছোট ছোট ছেলেরা বুঝতে পারে না। দেখা যাক, 18 মাইনাস 12 বাই 2, 12, 12 পর 13 14 15 16 17 18, 6 ঘর ডিভাইডেড বাই 2। ছোট সংখ্যা কত হবে? 3। বড় সংখ্যা কত হবে? 15। তাহলে গুণফল কত হবে? গুণফল, গুণফলের ডাইরেক্ট সূত্র আছে, যদি মনে রাখা, বেশি সূত্র আমরা মনে রাখবো না তো। 15 গুণিত 3 45 45, বেশি সূত্র মনে রেখে পরীক্ষার হলে ভুলে যাবো। ওই জন্য আমরা এইখান থেকে একটা জিনিস পেয়ে গেলে সেখান থেকে বার করে দিতে পারবো, বাস। এই টেনশনটা মাথা থেকে কাটাতে বলবো যে সূত্র মুখস্থ করতে হবে, তাহলে পরীক্ষায় পাস। এই 14 কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত? না, বোঝো ঠেলা। এই দিয়েছে অঙ্ক, রুট আন্ডার 128 ইন্টু 2 নাকি? দুটি সংখ্যার গুণফল 128 ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যা কত হবে? 2 যদি হয়, 2 5 256, 2 2 গুণে 4, 4 4 16, 16 6 8 4, তাহলে 16 আর 14 মধ্যে আমাদের হবে। দেখা যাক, 14 স্কোয়ার, আমরা স্কোয়ার জানি না। 14 গুণিত 14, 16 গুণিত 16, 6 3, কি হচ্ছে? ভুল করে ওটা পাল্টা লিখছি, গুণ ভাগ করতে জানি না এরকম। আমিও গুণ ভাগ শিখছি আস্তে আস্তে। রুট আন্ডার 128 গুণিত 2 গুণিত 2, 256 হচ্ছে।
256 কত, 16 গুণিত 16 হয়ে যাবে। ঠিক আছে, 14। দেখ, 4 আমি যদি 14 স্কোয়ার যদি বলি, 4 4 16, লাস্টে ইউনিট ডিজিট দেখে আমি করছি, 6 হতে পারে। আর 6 6 306, 36, 36 ইউনিট ডিজিট 6 আছে, এটা হতে পারে। কিন্তু এক্সাক্ট দুটো 6 আছে, বাকি দুটো আমরা ক্যান্সেল আউট করে দিচ্ছি। তাহলে আমাদের বড় সংখ্যাটা হবে হলো 16 স্কোয়ার করে দেখতে হবে, 14 স্কোয়ার করে দেখতে হবে, আর কিছু করার নাই, কারণ ইউনিট ডিজিট সেম চলে এসছে। সেক্ষেত্রে 16টাই আমাদের অ্যান্সার হচ্ছে। যেহেতু আমরা গুণ করে 256, এমনি রুট ওভার 256 16 স্কোয়ার। দুটি সংখ্যার গুণফল 1 5 7 5, ভাগফল 7 হলে ছোট সংখ্যা, আচ্ছা ভাগফল 7, রুট আন্ডার এটাই তো 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 5 35, 225, 15 অপশন। ঠিক আছে, 561 মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? আচ্ছা, 561 মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? এত জটিল অঙ্ক দেয়? একে আবার মৌলিক উৎপাদক ভাঙবো, ভেঙে যে সংখ্যাগুলো পাবো তাদের যোগ করব, যোগ করে যেইটা পাবো সেটা। এত করার ধৈর্য কার আছে? এই অঙ্কটা আমি করাবো। প্রসেসটা বলে দিচ্ছি, 561 আছে, এটাকে আমরা এক এক করে ভাগ করে করে দেখবো। যে মৌলিক উৎপাদক গুলো থাকবে, সেই মৌলিক উৎপাদকের যোগফল করব, যেটা অ্যান্সার বেরাবে সেইটাই আমাদের অ্যান্সার। ওকে, 3 দিয়ে ভাগ করব প্রথমে, 3 একে 3, 2 5 26, 3 8 24, 3 7 21। এটাকে 11 দিয়ে ভাগ করা যায়, 17 হবে। তাহলে এই তিনটা কি হচ্ছে না, মৌলিক সংখ্যা। 3 11 আর 17, এগুলোকে যোগ করব, 3 যুক্ত 11 যুক্ত 17 সমান কত আসবে? 31, 7 একে 8, 9 17 11 হলো 1, 1 2 হচ্ছে 31। এই অঙ্কটা তাহলে আমাদের কি রইলো, অঙ্কটা রইলো, আমরা এটা করব না। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, 3 0 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 3 অঙ্ক মানে এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, তিনটা অঙ্ক থাকবে, 3 অঙ্ক। 3 0 4 হতে পারে, 3 4 0 হতে পারে, 4 0 3 হতে পারে, 4 3 0 হতে পারে। আর কিছু হতে পারে? 0 4 3 সম্ভব নয়, কারণ এটা 2 অঙ্কের হয়ে যাবে, সামনে শূন্যর কোনো ভ্যালু নাই। দ্যাট মিনস আমাদের এত দূর পর্যন্ত ঠিক আছে। 7 7, 4 4 8, 9 10 11, 12 13 14, 14 77, অপশন এ। নেক্সট আমরা কি করব, 3 3 7 টু দি পাওয়ার 3 3 7 এর একক স্থানীয় অঙ্ক, মানে 3 3 7 টু দি পাওয়ার 3 3 7 এরকম ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে লাস্টে যেটা অ্যান্সার বেরোবে তার লাস্টের ডিজিটটা আমরা বসাবো। এত করতে গেলে পরীক্ষা হলে টাইম শেষ, আর আমাদের পরীক্ষাও শেষ। এর থেকে ভালো কি হবে, আমরা সূত্র অনুযায়ী একটু দেখে নেব। দেখানো যাক 18 দাগেরটা কি বলেছে। 18 দাগের অঙ্ক, 3 3 7 টু দি পাওয়ার 3 3 7। আচ্ছা, আমরা ইউনিট ডিজিট অনুযায়ী যদি ভাগ করতে যাই, করেছিলাম না 2 3 7 8, এইরকম সংখ্যা যদি এইরকম জায়গায় থাকে সেটা লিখবো। পাওয়ারে কি লিখবো, এটাকে 4 দিয়ে ভাগ করবো, 3 3 7, এই যে পাওয়ার এইটা আছে, এইটা এইটা, এটাকে কত বলে 4 দিয়ে, 4 আসতে
32, 17, 4 4 16, ভাগশেষ কত আছে 1, আর 1 কোটি দাও, এটাই হবে আমাদের ইউনিট ডিজিট, একক স্থানীয়। বাস। নেক্সট কি বলেছে, 264 টু দি পাওয়ার 102, 264 টু দি পাওয়ার 103, এদের একক স্থানীয় আছে, লেখা যাক না 264 টু দি পাওয়ার 102 প্লাস 264 টু দি পাওয়ার 103। আচ্ছা, লাস্টে কি দেখছি 4 আছে, তাহলে আমরা দেখেছিলাম 2 3 7 এর নিয়ম, আরেকটা কি না 0 1 5 6 এর নিয়ম, আরেকটা কি নিয়ম, একটা 9 এর নিয়ম আর একটা 4 এর নিয়ম। 4 কি অড আর ইভেন দুভাগে ভাগ করা গেছিল, এটা কি জোড় না বিজোড়, জোড় সংখ্যা, 2 এর লাস্টে 2 তে ভাগ হবেই তো, জোড় সংখ্যা। তাহলে 4 টু দি পাওয়ার ইভেন প্লাস 4 টু দি পাওয়ার অড, 4 টু দি পাওয়ার ইভেন মানে কত, ইভেন 4 এর স্কয়ার 4 4 16, লাস্টে ইউনিট ডিজিট কত হয় 6, ভুলে গেছিলাম এরকম 4 স্কয়ার করে দেখলাম ইউনিট ডিজিট 6 এসেছে, বাস 64, আর অড থাকলে 4, 6 4 10, ইউনিট ডিজিট কত হবে 10 এরও আবার একক স্থানীয় অঙ্ক কত 0, 0 হবে ইউনিট ডিজিট। বেশি জানার দরকার নাই, সিম্পল সিম্পল অঙ্কগুলো করে এলেই হচ্ছে। আচ্ছা, নেক্সট বলেছে 2 2 2 টু দি পাওয়ার 2 2 2 এর একক স্থানীয় অঙ্ক। 2 আছে, 2 এর নিয়ম কি, 2 এর পাওয়ারে কি লিখবো, এটাকে ভাগ করব 4 দিয়ে, 222 ডিভাইডেড বাই 4, 4 5 20, 22, 4 5 20, 2 22, ভাগশেষ কত আছে 2, আমার ভাগশেষটাই দরকার, 2 টু দি পাওয়ার 2 মানে কত হবে 8, সিম্পল অঙ্ক, এটাই হবে আমাদের একক স্থানীয় অঙ্ক। আজকে 20টা পর্যন্ত অঙ্ক করাবো, এর বেশি অঙ্ক আমাদের দেখা দরকার নেই, আমি করবো, ওদিকে করি আমার ভাবনা কিছু, আমি নিজে করবো, দেখতে মতো দেখো, নাহলে বন্ধ করে দাও। এই পর্যন্ত আজকে থাক, নেক্সট আবার দেখা হবে, তবে তার কোনো ঠিকানা নাই। ওকে, গুড বাই এভরিওয়ান।